পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি পর্বে সবাইকে ওয়েলকাম। দীঘার একটা ট্রাভেল গাইডে দীঘার সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির ঘুরে দেখা, নতুন এই চমক বর্তমানে দাঁড়িয়ে দীঘা অভিযানের জন্য যথেষ্ট। এইসব জায়গা ছাড়া দীঘা এবং সংলগ্ন পর্যটক জায়গাগুলিকে ঠিক কিভাবে প্ল্যান করা যেতে পারে, যাতে হোটেল, খাওয়া দাওয়া, অন্যতম ভ্রমণ ঠিকানা সবকিছু যেগুলি আপনি কোনো মতেই এড়িয়ে যেতে পারবেন না, আর তা নিয়ে থাকছে আমার এই প্রচেষ্টা। দীঘা ভ্রমণের প্রথম পদক্ষেপ আপনার নির্দিষ্ট ঠিকানা থেকে হাওড়া অথবা সাঁতরাগাছি জংশন স্টেশন, দীঘার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। ট্রেনে তো পৌঁছাতেই পারেন, দেয়া থাকলো ট্রেনের টাইমিং ইনফরমেশান। এছাড়া চাইলে বাসে করেও খুব সহজে 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে দীঘা পৌঁছাতে পারেন আপনারা। দীঘার জগন্নাথ মন্দির আমার ঠিক সামনে, আর এইখানে আপনার বলে দিই যে 40 টাকায় লোকাল ট্রেনে এই দীঘা আসা। এর থেকে কম খরচে আপনি আসতে পারবেন কিনা আমার জানা নেই, আর এত আপনার কম টাইমে। দীঘা রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই অটো, টোটো বিরাট লাইন অপেক্ষায় থাকবে আপনাদের জন্য। দীঘা তো পৌঁছালেন, এখানে একটু সাধারণ বুদ্ধি কাজে লাগাতে হবে আপনাকে। হোটেল নিতে হবে, তাই তো? আগে থেকে বুকিং করা থাকলে সোজা পৌঁছে যান। এছাড়া জনপ্রতি 10 টাকা দিয়ে টোটোতে চেপে বসলেই যতক্ষণ না আপনি পছন্দ মতন হোটেল পাবেন, টোটো আপনার সাথে ঘুরবে। হ্যাঁ, এখানে টোটো অবশ্যই একটা উপরি পাওনা বুঝে নেবে হোটেল থেকে। হোটেল ভাড়ার সাথে যা যুক্ত হয়ে যাবে পরবর্তীকালে। নিউ দীঘা, ওল্ড দীঘাতে রয়েছে প্রচুর হোটেল, তাদেরই কিছু ইনফরমেশান দেয়া থাকলো আপনাদের জন্য। হোটেল থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়ুন ঘুরে বেড়ানোর ব্যবস্থায়। অটো, টোটো তা তো আছেই, তার জন্য চাইলে আমাদের মতন স্কুটি রেন্টে নিয়ে বেড়াতেই পারেন দৈনিক 400 থেকে 500 টাকার খরচায়। আর এই চেয়ার্স টু চায় এর পাশেই এইখানে এই যে দেখতে পাচ্ছেন পান্ডা বাইক আর স্কুটি রেন্টাল। এরপর দীঘায় পেট পুজোর ব্যবস্থা করতে বাজার হাটে ঘুরে আসতে পারেন। নিউ দীঘাতে সবুজের হাট ও ওল্ড দীঘাতে নেহরু মার্কেট। চাইলে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী মাছ, মাংস থেকে মুদিখানা সব কিছুর আয়োজন রয়েছে। এখানে আপনার ফল থেকে শুরু করে সবজি, আলু, পেঁয়াজ, আর এই দিকটা আপনার মাছের বাজার। বাজারের মধ্যেই আপনার যদি কিনে রান্না করাতে চান তো এখানে আপনার এই দেখতে পাচ্ছেন অর্ডার অনুযায়ী মাছ, মাংস রান্না করে দেওয়া হয়। পেট পুজো ঘোরার ব্যবস্থা হলো, এবার প্রথম দিন একটু সমুদ্রের দর্শন, গা ভেজানো তো খুবই দরকারি। নিউ দীঘাতে রয়েছে সমুদ্র স্নানের জন্য উপযোগী ব্যবস্থাপনা। আমি বলবো একটু 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে চলে আসুন উদয়পুর সমুদ্র সৈকতে, যা রয়েছে নিউ দীঘার একদমই পাশে। এখানে আসার খুঁটিনাটি বিবরণ সম্পূর্ণ আলাদা ভ্লগে দেয়া আছে, লিঙ্ক পাবেন ডেসক্রিপশানে। এখানে দেয়া থাকলো আরও কিছু ঝলক। রঙিন ছাউনির নিচে চেয়ারে বসে সমুদ্রের জলের অনুভূতি নিয়ে আয়েশ করুন। হাত বাড়ালেই পেয়ে যাবেন মন ভালো করা এই রকম কিছু মেনু, তাও আবার একেবারে সমুদ্রে বসে বসেই। আপনারা বলবেন, আচ্ছা একটু মাছ ভাজা বা কাঁকড়া কষা পাওয়া যেতে পারে? সব পাবেন। পমফ্রেট, ভেটকি, ভোলা চিংড়ি প্রথমে গরম তেলে, তারপর আপনার দাবি মেটাতে হাতের মধ্যে। খাওয়া দাওয়ার সাথে সমুদ্র স্নান তো করতেই পারবেন। চাইলে রোমাঞ্চর জন্য রয়েছে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি। জনপ্রতি 100 টাকা থেকে শুরু ওয়াটার বোট চড়া, এবং চাইলে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকত ভ্রমণটাও সারতে পারেন এখানে। সমুদ্র সৈকতে এত কিছু করে দুপুরের ভাত ঘুম দিয়ে বিকালে চলে আসুন আপনার এখনকার নতুন চমক জগন্নাথ মন্দিরে। সূর্যাস্তের আগের সময়কালে মন্দিরের মনমোহিনী রূপ, চারপাশের সুশ্রী আপনাকে আকর্ষণ করবে, এবং আপনি কিছুটা চমকে যাবেন মন্দিরের অভ্যন্তরীণ সাজসজ্জা দেখে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই দীঘার জগন্নাথ মন্দিরের অভ্যন্তরীণ সৌন্দর্যায়নে আপনারা দেখতে পাবেন চোখ ধাঁধানো উপস্থাপন। মন্দিরের শৈল্পিক কারুকার্য, মন্দির প্রাঙ্গণে থাকা 2টি জলাশয়, যেখানে একটিতে শাপলা এবং অন্যটিতে লক্ষ্য করবেন পদ্মফুলের শোভা। মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশের সাথে সাথে আলোকসজ্জা সত্যিই খাসা। মাথার ওপরে থাকা বাতিগুলি, এখানকার প্রতিটি স্তম্ভ, আর মানুষের ভিড় পেরিয়ে ওই দূরে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ঐশ্বর্যের লাবণ্য নিয়ে। অপার্থিব করা রূপ দর্শন মাত্রই অফুরন্ত শান্তির প্রাপ্তি যেন এখানেই পাবেন আপনি।
পুরীর মতনই এখানেও জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে, যেটি রয়েছে দীঘার জগন্নাথ ঘাটে, এবং এখানে নতুনভাবে তৈরি করা হয়েছে মাসির বাড়ি। সাথে মেরিন ড্রাইভ রোডে দেখতে পাবেন একটি বড় তোরণ, এই দীঘার মাসির বাড়িতে ঢোকার রাস্তায়। চাইলে এখানেও একবার ঘুরে নিতে পারেন। সন্ধেবেলায় দীঘার জগন্নাথ মন্দির, আর আপনাদের দেখাচ্ছি এই দৃশ্য। এই দিকটা আপনার শুধু তাকান, মানে কোনো উৎসব না, কিন্তু এটা সাধারণ একটা দিন। আর এই দেখতে পাচ্ছেন ভিড়, কি ধরনের ভিড়, কত ভক্তরা এসেছে এই প্রভুর কাছে দর্শন পেতে। জগন্নাথ মন্দিরের পাশাপাশি দীঘার মেরিন ড্রাইভ রোডেও নজরকাড়া আলোকঝলমল সৌন্দর্যায়ন আপনি দেখতে পাবেন। জগন্নাথ মন্দিরকে ঘিরে এই উপস্থাপন এবং দেখার মতো সাজানো গোছানো একটি পার্কও তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দিরের ঠিক বিপরীত দিকে। এরপর দীঘায় পৌঁছানো আজকের সারাদিনের ধকলকে একটু বিশ্রাম দিতে চলে আসুন নিউ দীঘার সমুদ্র সৈকতের ধারে, যেখানে বসে সমুদ্রের অনবরত আসা ঢেউকে আপন করে কাটিয়ে ফেলুন রাত্রির আগের বেশ কিছু সময়। দ্বিতীয় দিনে শুরুটা করুন সূর্য ওঠার আগেভাগে। সকালে শুরুতে বাহাতে সাক্ষাৎ আরও একবার সেই দীঘার জগন্নাথ মন্দিরের। সকালের মন্দিরের পরিবেশ কেমন সব বৃত্তান্ত জানাবো। তার আগে সাথে নিয়ে একটা টোটো অথবা অটো, চাইলে আমাদের মতো একটা 2 চাকা ভাড়া নিয়ে ওল্ড দীঘার এই সমুদ্র সৈকতের ফুরফুরে ঠান্ডা হাওয়াকে সুস্বাগত জানিয়ে ভোরের আলো সঙ্গী হয়ে এগিয়ে চলুন দীঘা মোহনা ও মাছের বাজারের উদ্দেশ্যে। দীঘার মোহনা বলতে অবশ্যই কোনো নদী যা সাগরে এসে মিশেছে। তার বাইরে এই মোহনার সবচেয়ে আকর্ষণীয় হলো এই রোমাঞ্চকর রাস্তাটি। এই রাস্তা বরাবর আপনি হেঁটে একেবারে সমুদ্রের মাঝখানে না হলেও সমুদ্র সৈকত থেকে বেশ খানিকটা দূরত্বে একেবারে সমুদ্রের ঢেউয়ের অবারিত আসা ঝাপটার অনুভূতি পেতে পারবেন। মোহনায় আসার আরও একটা উদ্দেশ্য এখানকার মাছের আড়ত বা বাজার। সমুদ্রের থেকে মাছ ধরে এনে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়ে থাকে। সঠিক দামে মাছ কেনাকাটার অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে তার কেরামতি চাইলে দেখাতে পারেন এখানে। দীঘার মোহনা ও মাছের বাজার দেখে ও ঘুরে নিয়ে সকাল সকাল জগন্নাথ দেবের কাছে কিছুটা সময় কাটানো বা পুজো দেওয়ার অভিপ্রায় থাকলে অবশ্যই আরও একটিবার আসাই যায় এই দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার যে আপনার মেন মেরিন ড্রাইভ, এবং সেই মেরিন ড্রাইভের পাশেই রয়েছে এই আপনার মন্দিরে ঢোকার যে প্রবেশ পথ, যেটা মেন গেট। চাইলে আপনারা সেখান থেকেও এন্ট্রি করতে পারেন। এছাড়া আপনার যে 6 নম্বর গেট রয়েছে, তো যদি জুতো বা আপনার পুজোর আপনার বিভিন্ন সামগ্রী যেগুলো আপনারা নিতে চান, তো সেটা 6 নম্বর গেট থেকে আপনারা পেয়ে যাবেন। দীঘার জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট থেকে আপনার এই পুরো ক্যাম্পাস চত্বর, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিরাট জায়গা নিয়ে এই কিন্তু মন্দির। জগন্নাথ মন্দির হয়ে এবার আমার আপনার গন্তব্য বিচিত্রপুর, তালসারি ও চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব আনুমানিক 10 কিলোমিটার। আমরা মাঝপথে পাব চন্দনেশ্বর মন্দির, যার দূরত্ব দীঘা থেকে 4.5 কিলোমিটার। চন্দনেশ্বর মন্দির থেকে এই রাস্তা শুরু হওয়ার সাথে চোখে পড়বে উড়িষ্যার প্রকৃত গ্রাম বাংলার দৃশ্য। রাস্তার দুধারে সবুজের মেলা, রাস্তা ঢালাই করা মসৃণ। মিনিট 20তে চলে আসা বিচিত্রপুর। ওই যে দেখছেন, এটাই এখানকার বোটিংয়ের, বোট চড়ার জন্য বুকিং অফিস। বুকিং অফিসের কাছে খাওয়া দাওয়ার জন্য 2-1টা হোটেল রয়েছে। এই বিচিত্রপুর যে আপনার ম্যানগ্রোভ যে এরিয়াটা রয়েছে, এখানে যে ফেরি সার্ভিসটা রয়েছে, তো এটা আপনার 3 রকমের বোট হয়। একটা আপনার 6টার বোট, একটা আপনার 8টা, আর একটা আপনার 9টা। তো পার হেড আপনার 200 টাকা করে নেয়। আর এইটা সম্পূর্ণ আপনার এই ফেরি যে আপনার সার্ভিস বা এই বোট রাইডটা, আপনার যে জোয়ারের যে জলটা যখন থাকে তখনই কিন্তু এই খাড়ির মারফত সেগুলো করানো হয়। আর সেটা আপনি সকাল 6টা বা 7টা, আর ম্যাক্সিমাম আপনার 11টা কি 12টা, তা কোনো সময় 1টা অবধিও হয়। কিন্তু চেষ্টা করা উচিত সবসময় আপনার 11টা বা 12টার মধ্যে আপনারা এখানে চলে আসুন এবং এই
ফেরি সার্ভিসটা এনজয় করুন। আপনার এই বিচিত্রপুর ইকো ট্যুরিজম। লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই আপনার পরা দরকার এখানে, আর লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু এখানে আপনার এই বোট সার্ভিস আপনার করাও যায় না। এইখানে আপনার এই নৌকাগুলো দিয়ে আপনার মাছ ধরছে। আর এই হচ্ছে আপনার বিচিত্রপুর। জায়গাটা শুধু দেখুন। বিচিত্রপুর দীঘার খুব কাছে, কিন্তু পর্যটকের ভিড় থেকে দূরে থাকা অনন্য এক জায়গা। ম্যানগ্রোভ অরণ্যে সুসজ্জিত বঙ্গোপসাগরের পাড়ে এ যেন এক রোমাঞ্চকর স্থান, আর এখানকার সুন্দরতা যে কোনো অংশে কম নয়। বিচিত্রপুর থেকে ফেরার পথে দেখে নিন চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির হয়ে তালসারি সমুদ্র সৈকত যাওয়ার এই রাস্তায় চাইলে দেখে নিতে পারেন কাজু গাছের বাগান। কাজু তো আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, এবং এই গাছ আপনারা এই অঞ্চলে দারুণভাবে দেখতে পারবেন। তালসারিতেও আপনার এই দেখতে পাচ্ছেন নৌকাগুলো রয়েছে। এই নৌকাগুলো করে আপনার জনপ্রতি 100 টাকা করে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো যাচ্ছে, এই যে দ্বীপটা, এই দ্বীপটাই নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে ঘুরিয়ে আনা হবে। দীঘাতে মোহনায় যেমন মাছের আড়ত বা মার্কেট আছে, তেমন এই তালসারিতেও রয়েছে মাছের বাজার। বিচিত্রপুর তালসারি যেহেতু উড়িষ্যা রাজ্যের মধ্যে, তাই এখানেও রয়েছে মাছের আড়ত। তালসারি থেকে বর্তমানে এই সমুদ্র পাড় বরাবর রাস্তা সোজা পৌঁছে যাচ্ছে উদয়পুর। চাইলে 2 চাকা এইখান থেকে নামিয়ে সৈকতের বালিয়াড়ি ময়দানে ঘুরপাকের রহস্যে মাততেই পারেন। তালসারিতে কেনাকাটার জন্য রয়েছে একটা ছোট্ট মার্কেটও। ধরো কেউ দীঘা থেকে মানে বিচিত্রপুর, তালসারি আর উদয়পুর, চন্দনেশ্বর এগুলো ঘুরবে, কেমন নাও তোমার অটো ভাড়া মানে রিজার্ভে? দাদা আমাদের ইউনিয়ন থেকে রেট করা আছে, ঠিক আছে? সেটা কত? সব একই তো? হ্যাঁ, সব জায়গায় একই রেট থাকবে। দীঘাতে সব অটো একই রেট আছে। যেমন যদি বিচিত্রপুর যায়, রিজার্ভ করে যায়, তাহলে 800 টাকা পড়ে আপ ডাউনে। আর তারপরে তালসারি যদি শুধু তালসারি আসে তাহলে 500 টাকায় আপ ডাউন হয়ে যায়। আর দুটো মিলিয়ে যদি আসে? দুটো মিলে এলে তো তোমার এই ধরে নাও 1000-1200 টাকার মধ্যে। 1000-1200 হয়ে যাবে। আর কম বেশি হবে, তারপরে কথা বলে নিতে হবে। 3-4টা যদি একসাথে, হ্যাঁ সেটাই তোমরা কথা বলে নেবে, কথা বলে নেবে। এটা বলে দাও। 9175140530। অটো এরকম আছেই তো, এই আপনার নাম্বার দিয়ে দিলাম, যদি কেউ চান তো এরকমভাবে আপনার কথা বলে নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দীঘায় এসে এইভাবে আপনারা চাইলে দীঘার থেকে ঘণ্টাখানেকের দূরত্বে থাকা বিচিত্রপুর, তালসারি, উদয়পুরের মতো সমুদ্র সৈকতের পর্যটক স্থানগুলি টোটো বা অটো করে ভাড়া করে দেখে নিতে পারেন। আর যদি মনে হয় যে দীঘার মধ্যে থাকা দেখার আকর্ষণগুলিতে সীমাবদ্ধ থাকবে আপনার ভ্রমণটা, সেক্ষেত্রেও পাবেন 1 থেকে একাধিক জায়গা, যার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় দীঘার রোপওয়ে। মিনিট 30-এর এই আনুমানিক সময়ে এই ভ্রমণ যারা প্রথম রোপওয়ে চড়বেন, তারা অবশ্যই এর আনন্দ নিয়ে দেখতে পারেন। রোপওয়ে থেকে এই যে বোটিং বা লেকটা দেখতে পাচ্ছেন, দীঘার এটি আরও একটি বিনোদন জায়গা, নাম অমরাবতী পার্ক। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। লেকে বোটিং থেকে ছোটদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে এই পার্কেও। এছাড়াও চাইলে আপনারা ওয়ান্ডারল্যান্ড টয় ট্রেন পার্কে যেতে পারেন, যেখানে রয়েছে টয় ট্রেনের রাইডের ব্যবস্থা। দীঘায় যদি খুব কম সময়ে আসার ইচ্ছা থাকে তাহলে হেলিকপ্টার, হ্যাঁ সেই হেলিপ্যাডও রয়েছে দীঘার এই ওয়ান্ডারল্যান্ড টয় ট্রেন পার্কের একদম কাছাকাছিতে। ইচ্ছা হলে একবার সামনাসামনি থেকে দেখা যেতেই পারে এই হেলিপ্যাডকে। সন্ধ্যার বর্তমান দীঘা জগন্নাথ মন্দির ও আলোক ঝলমল মেরিন ড্রাইভের পাশাপাশি চাইলে চলে যেতেই পারেন ঢেউসাগর। দীঘার সন্ধ্যাকালীন আরও একটি বিনোদন পার্ক। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা।
বিকাল থেকে সন্ধ্যার আলোকসজ্জায় পার্কের লেকে বোটিং থেকে এখানে রয়েছে ছোট থেকে বড়দের জন্য নানান বিনোদনের ব্যবস্থা। তাই সাথে যদি থাকে বাচ্চারা, তাহলে সন্ধ্যার ঘণ্টা দুয়েক অবশ্যই কাটাতে পারেন ঢেউসাগরে। দীঘায় সন্ধ্যা মানেই প্রাণকেন্দ্র ওল্ড দীঘার সমুদ্র সৈকত। জমজমাটি পরিবেশ। সকালে যেমন নিউ দীঘা জনপ্রিয়, তার সমুদ্র সৈকতের জন্য রাত্রের অন্ধকারে সেই জনপ্রিয়তা নিজের দখলে নিয়ে নেয় ওল্ড দীঘার সমুদ্র তট। ওল্ড দীঘা সংলগ্ন এই সমুদ্র সৈকত সরণিতে সন্ধ্যার পরবর্তী সময়ে ঢল নামে পর্যটকদের, এবং তা হবেই না কেন। সৌন্দর্যায়ন এই ওল্ড দীঘার সমুদ্র সৈকত পারে বসে বসে আড্ডা, মজার মাঝে চা থেকে শুরু করে এমন কি না নেই যা আপনার মুখরোচক স্বাদের তৃপ্তি মেটাতে পারবে না। কখনো ঝালঝাল ফুচকা জলে ডোবানো, একটা গোলা মুখে দিতেই সেই স্বাদের সাথে পরিচয় করা, আর সৈকতে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে গরমাগরম রকমারি মাছ ভাজা থেকে চিকেনের নানান পদ, আপনার পেট পুজো মনোরঞ্জনের জন্য তৈরি। সন্ধেবেলায় বা সকালবেলায় যদি আসেন, এই জায়গাটা খুবই মনোরম সময় কাটানোর জন্য। খাবার কেনাকাটা বিশাল আয়োজন এই ওল্ড দীঘায়। নিউ দীঘার আগে এই ওল্ড দীঘায় ছিল পর্যটকের আসল আস্তানা, তাই তার ছবি এখনও পরিষ্কার। এখানকার বিশ্ববাংলার সুসজ্জিত পার্কে বসে সন্ধ্যার কয়েকটা ঘন্টা কাটানোর জন্য আদর্শ জায়গা এই ওল্ড দীঘা। দীঘাতে তৃতীয় দিন এবং আজকেই আমাদের বাড়ি ফেরা। সকালে হাতে থাকা ঘন্টা 3-4 চাইলে হোটেলে রেস্ট নিয়ে কাটান, নচেত আমার সাথে মেরিন ড্রাইভ রোড হয়ে ঘুরে আসুন দীঘা থেকে কাছাকাছির মধ্যে শঙ্করপুর সমুদ্র সৈকত। এখানকার সমুদ্র সৈকতও বেশ সাজানো গোছানো। এখানকার দাঁড়িয়ে থাকা ট্রলারগুলি চাইলে দেখতে পারেন। মাছ ধরার জন্য এখান থেকে যেগুলি সমুদ্রে পাড়ি দিয়ে থাকে। হাতে সময় থাকলে শঙ্করপুর থেকে ঘুরে নেওয়া যায় তাজপুর ও মন্দারমণি সমুদ্র সৈকত। বর্তমানে দীঘায় থাকা পর্যটক আকর্ষণগুলি ভালোভাবে দেখার জন্য 2 রাত 3 দিন অবশ্যই দেয়া প্রয়োজন। হ্যাঁ, যদি আপনার প্ল্যান সমুদ্র স্নান এবং জগন্নাথ মন্দির দর্শন হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা। আমার ধারণা অনুযায়ী 2 রাত 3 দিনের এই ভ্রমণে কী রকমের খরচ হতে পারে জনপ্রতি, যদি আপনারা 2 জন অথবা 4 জনের সংখ্যায় আছেন, তার একটা হিসাব দেয়া থাকলো আপনাদের উদ্দেশ্যে। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।